এর আগের অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন যে আমি বেশ কিছু শব্দ ব্যবহার করেছি, যেমন চাপ বা প্রেশার, আমি একটা একটা করে লিখছি। তারপরে তাপমাত্রা বা টেম্পারেচার, তারপরে আয়তন বা ভলিউম। শব্দগুলো পদার্থবিজ্ঞান কিংবা রসায়ন দুই জায়গাতেই আমি ব্যবহার করেছি, যদিও পদার্থবিজ্ঞানেই বেশি ব্যবহার করেছি, কিন্তু রসায়নেও অনেক জায়গাতেই ব্যবহার করেছি। কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এনার্জি আমি ই দিয়ে বোঝাচ্ছি। তারপর আছে ফোর্স বা বল, তারপর ভেলোসিটি বা গতি। এরকম আরও অনেক অনেক শব্দ আমি ব্যবহার করেছি যেগুলো বস্তুর নানা রকম বৈশিষ্ট্য নির্দেশ করে, আর এই ভিডিওতে আমি এই শব্দগুলোকেই বা এইসব বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে আলাদা করব, যেগুলো থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এবারে আমরা আসি মূল আলোচনায়। ডান দিকের এই বৈশিষ্ট্যগুলো কোনো সিস্টেম বা ব্যবস্থার বৈশিষ্ট্য নির্দেশ করে, অথবা অন্যভাবে বললে এগুলো হচ্ছে কোনো সিস্টেমের ম্যাক্রোস্টেটস 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 নির্দেশ করে। আর বাম দিকের এই শব্দগুলো, এগুলোকেও ম্যাক্রোস্টেটস বলা যায়, কিন্তু তার আগে আরেকটু অন্যদিকে যাই। যেমন কোনো সিস্টেম বা ব্যবস্থার ক্ষেত্রে ধরুন আমার কাছে একটি বাতাস ভর্তি বেলুন আছে, ধরলাম, যেটির নিচে এভাবে সুতো দিয়ে বাঁধা আছে। এই বেলুনটি কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর অধিকারী। বেলুনটির ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ প্রেশার বা চাপ আছে। আমরা জানি যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণকেই চাপ বলা হয়। বেলুনটির একটি নির্দিষ্ট তাপমাত্রাও থাকবে, আর কিছু আয়তনও থাকবে বা ভলিউম থাকবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থেকে বেলুনটি সম্পর্কে বা বেলুনটির অবস্থা সম্পর্কে আমরা একটি মোটামুটি ধারণা পাচ্ছি। পরমাণু সম্পর্কে মানুষের কোনো পরিষ্কার ধারণা হওয়ারও অনেক আগে থেকে মানুষ এই ম্যাক্রোস্টেটস বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতো। তারা জানতো কিভাবে চাপ, তাপমাত্রা বা আয়তন নির্ণয় করা যাবে। এখন দেখা যাক যে প্রেশার বা চাপ কোত্থেকে আসছে। আমরা জানি যে এই বেলুনটিতে অসংখ্য গ্যাসীয় অণু বা পরমাণু রয়েছে। অসংখ্য গ্যাসীয় অণু বা পরমাণু থাকবে যারা অনবরত এদিক ওদিক ঘোরাফেরা করছে কিংবা বেলুনটির গায়ে বাড়ি খাচ্ছে। আসলে এইরকম আলোচনা আমি বেশ কিছু ভিডিওতে আগেও করেছি, পদার্থ বা রসায়ন দুই বিষয়েই, সম্ভবত প্রায় বছরখানেক আগে। এখানে আবারও বলছি, এখন আমরা জানি যে প্রেশার বা চাপের উদ্ভব তখনই হয় যখন এই পরমাণুগুলো বেলুনটির ভেতরের দেয়ালে বাড়ি খায়। আর এই অসংখ্য পরমাণুগুলো সবসময় বেলুনটির ভেতরের দেয়ালে বাড়ি খেতে থাকবে, যার ফলেই বেলুনটি এভাবে ফুলে থাকবে। আর এটির একটি নির্দিষ্ট পরিমাণ চাপ এবং একটি নির্দিষ্ট পরিমাণ আয়তন থাকবে। আর বেলুনটির তাপমাত্রা নির্ধারিত হবে এই অণুগুলোর গড় গতিশক্তি থেকে বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি থেকে, অণুগুলো বা পরমাণুগুলোর গড় গতিশক্তি থেকে। আর এটি তখনই সত্যি হবে যদি বেলুনটির ভেতরের গ্যাসটি কোনো আদর্শ গ্যাস, যেমন হিলিয়াম বা নিয়ন হয়, বা সেরকম আর অন্য কিছু হয়। আর এখন এই বাম দিকের সব ব্যাপারগুলোই কোনো সিস্টেমের মাইক্রোস্টেট নির্দেশ করে। যেমন আমি যদি এই ক্ষেত্রে বেলুনটির অবস্থা বর্ণনা করতে চাই, তাহলে যেমন ধরুন বেলুনটির চাপ বা প্রেশার আমি ধরলাম 5 নিউটন পার মিটার স্কোয়ার, ধরলাম 5 নিউটন পার মিটার স্কোয়ার, অথবা প্যাসকেল। আসলে আজকের বিষয়ে এককটা গুরুত্বপূর্ণ নয়। আজকের আলোচনায় আমি আসলে এই দুটো ব্যাপারের মধ্যকার পার্থক্যটাই ব্যাখ্যা করব। তাহলে এবার আসা যাক টেম্পারেচার বা তাপমাত্রা আমি ধরলাম 300 কেলভিন। এবারে ভলিউম বা আয়তন ধরলাম 1 লিটার, ধরলাম 1 লিটার। তাহলে এখানে আমরা যেটা করলাম তা হলো বেলুনটি বা সিস্টেমটির সার্বিক অবস্থা বা ম্যাক্রোস্টেটগুলো নিয়ে আলোচনা করলাম। যদি আমরা বেলুনটির বা সিস্টেমটির প্রকৃত অবস্থা সম্পর্কে আরও অনেক পরিষ্কার ধারণা পেতে চাই, তাহলে এখানে অবস্থানরত অণু পরমাণুগুলোর অবস্থা জানতে হবে। এখানকার প্রত্যেকটি অণু বা পরমাণুকে আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব, আর এটা আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো মুহূর্তের বা সময়ের জন্যই বের করতে পারি। যখন সময় t=0, তখন অ্যাটম 1 বা প্রথম পরমাণুটির ভরবেগ বা মোমেন্টাম ধরলাম রো এক্স, আর এটির পজিশন বা অবস্থান ত্রিমাত্রিক বা 3 অক্ষ বিশিষ্ট ব্যবস্থার ক্ষেত্রে ধরলাম এক্স ওয়াই জেড। আবার এরপর ধরলাম যে অ্যাটম নাম্বার 2 বা দ্বিতীয় পরমাণুটির মোমেন্টাম রো, এখানে আমি ভরবেগ রো দিয়ে প্রকাশ করছি, ওয়াই, আর এটির পজিশন ধরলাম এ বি সি। আর এভাবেই আমরা চাইলে এই বেলুনের ভেতরের
প্রত্যেকটি পরমাণুর অবস্থান আমরা বের করতে পারি। যদিও এখানে হাজার হাজার কোটি কোটি পরমাণু রয়েছে, সেই লিস্ট বিরাট একটি লিস্ট হবে, তারপরেও আমি এটি করা সম্ভব। প্রত্যেকটি পরমাণুর অবস্থা বের করা সম্ভব, প্রতিটির পজিশন আর ভরবেগ বের করা সম্ভব। আর যদি আমরা সেটা বের করি তাহলে সেগুলোই হবে বেলুনটির মাইক্রোস্টেটস, অথবা একটি নির্দিষ্ট সময়ে বেলুনটির একটি নির্দিষ্ট মাইক্রোস্টেট। তাহলে যখন কোনো সিস্টেম, এখন আমি নতুন একটি শব্দ বলবো, এটি খুবই গুরুত্বপূর্ণ, যখন কোনো সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থায় থাকবে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। আমরা এর আগে রসায়নে দেখেছি কোনো রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়া ও বিপরীত বিক্রিয়ার হার সমান থাকাটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। যখন আমরা ম্যাক্রোস্টেটস নিয়ে ভাববো তখন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থা কথাটি থেকে আমরা বুঝে নেব যে ম্যাক্রোস্টেটগুলো স্থির বা অপরিবর্তিত অবস্থায় আছে। যদি বেলুনটি এই মুহূর্তে সাম্যাবস্থায় থাকে, এটির প্রেসার, টেম্পারেচার আর ভলিউম যদি এগুলো হয়, তবে পরবর্তী মুহূর্তেও ধরতে পারি যে এটির প্রেসার, টেম্পারেচার আর ভলিউম এর একই থাকবে, অর্থাৎ সাম্যাবস্থায় থাকবে, কোনো বৈশিষ্ট্যেরই পরিবর্তন হয়নি। আর প্রত্যেকটি বৈশিষ্ট্যকে যদি আমরা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে চাই, এগুলোর অবস্থা বের করতে চাই, তবে পুরো সিস্টেমটিকে অবশ্যই সাম্যাবস্থায় থাকতে হবে। ব্যাপারটিতে আমি একটু পরে আসছি। যখন সময় t = 0, তখন এখানকার পরিস্থিতি হচ্ছে এই রকম, যেটা একটু আগেই বলেছি। প্রত্যেকটি অণু বা পরমাণুর অবস্থা আমরা এখানে জানি, কিন্তু যদি এর পরের মুহূর্তেই আমি এদিকে আবার তাকাই, তবে এখানকার পুরো পরিস্থিতিটাই কিন্তু পাল্টে যাবে। কারণ এই গ্যাসীয় পরমাণুগুলো প্রতি মুহূর্তেই একে অপরের সাথে কিংবা বেলুনটির ভেতরের দেয়ালে বাড়ি খাচ্ছে, অর্থাৎ প্রত্যেক মুহূর্তেই এগুলোর অবস্থান, ভরবেগ এবং আরও অনেক কিছুই পাল্টে যাচ্ছে। অর্থাৎ এক মুহূর্ত আগেও এখানকার অবস্থা যা ছিল তার থেকে পুরোপুরি পাল্টে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যদিও আমরা তাপীয় সাম্যাবস্থায় আছি এবং আমাদের এই ম্যাক্রোস্টেটগুলো একই থাকছে, কিন্তু আমাদের মাইক্রোস্টেটগুলো ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে, অনবরত তাদের অবস্থা পাল্টাচ্ছে। আর তাই থার্মোডাইনামিক্সে প্রধানত ম্যাক্রোস্টেটগুলো নিয়ে আলোচনা করা হয়। আর প্রাথমিকভাবে রসায়ন কিংবা পদার্থবিজ্ঞানে আমরা যা শিখি সেগুলো অনেক আগেই মানুষ বের করতে সক্ষম হয়েছিল, যখন তারা জানতোই না যে মাইক্রো লেভেলে আসলে কি ঘটছে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এরপরে যখন আমরা এনট্রপি কিংবা ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ গতিশক্তি বা এরকম আরও অনেক ব্যাপার নিয়ে আলোচনা করব, পরমাণুর সাথে এগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করব, তখন হয়তো আপনি ভাবতে পারেন যে এগুলোর সাথে পরমাণুর সম্পর্কটা আসলে কোথায়। এখানে জেনে রাখা ভালো যে যেসব বিজ্ঞানীরা এগুলো প্রথমে আবিষ্কার করেছিলেন, তারা নিজেরাও পরিষ্কারভাবে জানতেন না যে মাইক্রো লেভেলে আসলে কি ঘটছে। মাইক্রো লেভেলের ধারণার উপর ভিত্তি করেই তারা এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা দেন। এবারে আমি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা ব্যাপারটা নিয়ে আরও কিছু কথা বলতে চাই। ইকুইলিব্রিয়াম, আগেই বলেছি যে যদি আপনি এই ম্যাক্রোস্টেটগুলোর অবস্থা বের করতে চান, তাহলে পুরো সিস্টেমটিকে বা ব্যবস্থাটিকে অবশ্যই ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। ব্যাপারটি আমি আরেকটু খুলে বলছি। ধরলাম আমাদের কাছে একটি সিলিন্ডার রয়েছে, আমরা সামনে এই সিলিন্ডারটি নিয়ে আরও অনেক অনেক আলোচনা করব, তাই এ ব্যাপারে পরিষ্কার ধারণা থাকা জরুরি। আর এই সিলিন্ডারের একটি পিস্টন রয়েছে, একটি পিস্টনটা আসলে সিলিন্ডারের ওপরের অংশ, যেটা ওপর নিচে ওঠানামা করতে পারে, এটাই হচ্ছে ওপরের অংশটি। সিলিন্ডারটি আসলে আরও অনেক বড়, কিন্তু এখানে ধরলাম যে এটাই আমাদের সেই সিলিন্ডার। তাহলে এই হলো পিস্টন, যেটিকে ওপর নিচে ওঠানামা করানো যায়, যার ফলে সিলিন্ডারের ভেতরের আয়তনও বাড়বে বা কমবে। সিলিন্ডারটি ইচ্ছা করলে এভাবেও আঁকা যেত, যেখানে পিস্টনটি এই জায়গায় থাকতো। অর্থাৎ আমরা এখানে সিলিন্ডারটি শুধুমাত্র সামনে থেকে দেখছি। এখন ধরলাম যে কোনো সময়ে সিলিন্ডারের এইটুকু অংশের ভেতরে কোনো একটি গ্যাস রয়েছে। ধরলাম এগুলো গ্যাসটির অণু, অসংখ্য অণু রয়েছে গ্যাসটির। ধরলাম যে সিলিন্ডারটির ওপরে একটি পাথর রয়েছে, আর ধরলাম এই সিলিন্ডারটি এমন একটি জায়গায় রয়েছে যেখানে কোনো বাতাস নেই, অর্থাৎ শূন্যস্থান বা ভ্যাকিউম। আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি, তাহলে সিলিন্ডারটির বাইরে কোনো বাতাস নেই, অর্থাৎ শূন্যস্থান বা ভ্যাকিউম। লিখে দিচ্ছি এখানে, উপরের পুরোটুকুই ভ্যাকিউম। তার মানে এখানে কিছুই নেই, কোনো রকম প্রেশার নেই, কোনো রকম অণু পরমাণু কিচ্ছু নেই, শুধুই শূন্যস্থান। আর আমরা জানি যে এই গ্যাসের অণুগুলো অনবরত প্রতি মুহূর্তে ছোটাছুটি করছে, একে অন্যের গায়ে, সিলিন্ডারের গায়ে বাড়ি খাচ্ছে, পিস্টনের গায়ে বাড়ি খাচ্ছে। তাই এই পিস্টনের ওপরেও আমাদেরকে বিপরীতভাবে কিছু পরিমাণ প্রেশার বা চাপ প্রয়োগ করতে হবে, যাতে করে পিস্টনটি একই জায়গায় স্থির থাকে। তা না হলে গ্যাসের পরমাণুগুলোর চাপে পিস্টনটি ওপরের দিকে উঠে যাবে, অর্থাৎ গ্যাসটির আয়তন বেড়ে যাবে।
তাহলে আমরা ধরলাম পিস্টনের ওপরে একটি বড় পাথর রয়েছে, ধরলাম হলুদ রঙের পাথর, আমি হলুদ রং করে দিচ্ছি, অনেক ভারী একটি পাথর। আর এতে করে যেটুকু বল পিস্টনের ওপরে প্রযুক্ত হচ্ছে তা হচ্ছে গ্যাসের অণুগুলো যেটুকু বল প্রয়োগ করছে তার ঠিক বিপরীত। আর আমরা জানি যে কোনো নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হচ্ছে চাপ, অর্থাৎ পাথরটুকু এই পিস্টনটুকুর ক্ষেত্রফলে যেটুকু চাপ প্রয়োগ করবে তা গ্যাসের দেয়া চাপের সম্পূর্ণ বিপরীত। আর মনে রাখতে হবে যে গ্যাসটি কিন্তু সব দিকে সমান চাপ প্রয়োগ করছে, অর্থাৎ এদিকে 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 কিংবা এদিকে সব দিকে সমান। এখন ধরা যাক যে পাথরটা উড়ে গেল। আচ্ছা, ধরলাম যে পাথরটুকুর অর্ধেক আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এতক্ষণ পাথরটি যে পরিমাণ চাপ নিচের দিকে প্রয়োগ করছিল তা কমে অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এখানে আমি ব্যাপারটি এঁকে দেখাচ্ছি, কপি পেস্ট করলেই সম্ভবত ভালো হবে। আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, কপি করে আমি পেস্ট করে দিলাম এখানে। তাহলে অর্ধেক পাথর আমি এখানে মুছে দিচ্ছি। এবার তাহলে কি হবে? এবার তাহলে পিস্টনটি এখন আগের চেয়ে অর্ধেক চাপ কম প্রয়োগ করছে, অর্থাৎ আগে যেখানে গ্যাসটি সমান এবং বিপরীত চাপ প্রয়োগ করছিল এখন তার চেয়ে অর্ধেক চাপ কম প্রয়োগ করছে। তাই এই পুরো অংশটি এখন গ্যাসের চাপের কারণে ওপরের দিকে চলে যাবে। আর পুরো ব্যাপারটা খুবই দ্রুত ঘটবে, যেমন আমরা যদি কোনো ঝুলন্ত স্প্রিংয়ের নিচের দিকে কোনো পাথর ঝুলিয়ে দেই আর যদি হঠাৎ পাথরটির ভর অর্ধেক করে দেই তখন ব্যাপারটা যেমন দ্রুত ঘটবে এখানেও ঠিক তেমনি ঘটছে। আমি কাট পেস্ট করে ব্যাপারটা দেখাচ্ছি। ব্যাপারটা অনেকটা এরকম হবে, যখনই পাথরটি অর্ধেক চলে যাবে তখন গ্যাসটি এভাবে প্রসারিত হবে, আবার ওপরের পাথরের কারণে একটু নিচে আসবে, আবার একটু ওপরে, আবার একটু নিচে, ঠিক স্প্রিংয়ের মতো। আবার দেখাচ্ছি, ওপরে একটু নিচে, আবার ওপরে, আবার নিচে, এভাবে একটু ওঠানামা করে এক জায়গায় এক সময় সে স্থির হবে, স্থির হয়ে যাবে। এবারে সাদা জায়গাটুকু আমি কালো করে দিচ্ছি আর দুপাশে দেয়াল দেয়াল দিয়ে দিচ্ছি সিলিন্ডারের দুপাশে। তাহলে পুরো সিস্টেমটি আগের অবস্থার চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি সাম্যাবস্থায় যাবে, যেখানে পিস্টনটি স্থির আর গ্যাসের অণুগুলো এই জায়গাটি দখল করে নিয়েছে। তাহলে যখন এই ক্ষেত্রে সিস্টেমটি সাম্যাবস্থায় ছিল তখন পুরো গ্যাসের চাপ সব জায়গায় সমান ছিল, তাপমাত্রাও সব জায়গায় একই ছিল, গ্যাসের আয়তনও স্থির ছিল। তাই এই কারণে সিস্টেমটির ম্যাক্রোস্টেটগুলো আমরা নিখুঁতভাবে বের করতে পেরেছি, অর্থাৎ ম্যাক্রোস্টেটগুলো ছিল ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড ম্যাক্রোস্টেটস, ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড। তাহলে এখন যদি আমরা একটু অপেক্ষা করি তবে একসময় এই পিস্টনটি স্থির হবে, যার ফলে গ্যাসটিও আর প্রসারিত হবে না, অর্থাৎ গ্যাসের আয়তনও বাড়বে না, গ্যাসের চাপ সর্বত্র সমান থাকবে, তাপমাত্রাও স্থির থাকবে। তাহলে সিস্টেমটির আয়তন বাড়লো, চাপ কমলো, আর বাইরে থেকে যদি কোনো তাপ প্রয়োগ না করা হয় তবে তাপমাত্রাও কমলো। তাহলে তখন এই সিস্টেমটিকেও ওয়েল ডিফাইন্ড বলা যাবে, অর্থাৎ আমরা বলতে পারবো সিস্টেমটির চাপ, আয়তন, তাপমাত্রা কতটুকু। কিন্তু যখন এই পাথরটির অর্ধেক আমরা বাদ দিয়েছিলাম তখন কি হয়েছিল? পিস্টনটি কিছুক্ষণ স্প্রিংয়ের মতো ওপর নিচ ওঠানামা করেছিল, অল্প কিছু সময়ের জন্য হয়তো ওপরের অংশের চাপ নিচের অংশের চেয়ে কম ছিল, হয়তো ওপরের তাপমাত্রাও নিচের অংশের চেয়ে কমে গিয়েছিল। পুরো সিস্টেমটির কোনো কিছুই স্থির ছিল না, যাকে কোনোভাবেই সাম্যাবস্থা বলা যায় না। আর ওই সময়ে আমি ছবিটা এঁকে দেখাচ্ছি, এখানে যখন অর্ধেক পাথর আমরা সরিয়ে নিলাম তখন পুরো সিস্টেমটির সবকিছুই ওলটপালট হয়ে গিয়েছিল। পাথর অর্ধেক নেই, পিস্টনটা ওপর নিচে ওঠানামা করছে, হয়তো ওই ওপরের চাপ নিচের অংশের চেয়ে কম ছিল, তাপমাত্রা হয়তো উপরে কম ছিল, অর্থাৎ কোনোভাবেই সাম্যাবস্থায় যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, কোনোভাবেই সেটি সাম্যাবস্থা ছিল না। এই অবস্থায় ব্যাপারটা আসলে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এরপরে যখন আমরা আরও কিছু ব্যাপার যেমন রিভার্সিবল প্রসেসেস বা রিভার্সিবল রিঅ্যাকশনস কিংবা কোয়াজি স্ট্যাটিক প্রসেসেস সম্পর্কে আলোচনা করব তখন এই ব্যাপারগুলো কাজে লাগবে। তাহলে এই অবস্থায় কোনো ম্যাক্রোস্টেটই নিখুঁতভাবে বের করা সম্ভব নয়, এই সিস্টেমের আয়তন বের করা সম্ভব নয়, কারণ প্রতি মুহূর্তে পিস্টনটি ওঠানামা করছে অনবরত, অর্থাৎ আয়তনও অনবরত কমছে আবার বাড়ছে। একইভাবে সিস্টেমের চাপও বের করা সম্ভব নয়, কারণ তা প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে। বের করা সম্ভব নয় তাপমাত্রাও, কারণ তাপমাত্রাও এখানে একরকম, এখানে আরেক রকম, অর্থাৎ ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে সব কিছু। মোট কথা হচ্ছে যে সিস্টেমটির এই অবস্থায় ম্যাক্রোস্টেটগুলো কোনোভাবেই নিখুঁতভাবে বের করা সম্ভব নয়। আর এই ব্যাপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ।
আমি নিচে ব্যাপারটা এবারে একটি গ্রাফের মাধ্যমে দেখাবো। ব্যাপারটি আমি একটি পিভি ডায়াগ্রাম বা লেখচিত্রের মাধ্যমে দেখাচ্ছি। ব্যাপারটি আমরা আরও অনেক কাজে সামনে ব্যবহার করব। এখানে ওয়াই অক্ষে আমরা চাপকে এবং এক্স অক্ষে আয়তনকে প্রকাশ করব। তাহলে প্রথমে যখন পাথরটি এই পিস্টনের ওপর ছিল, যখন সিস্টেমটির একটি নির্দিষ্ট চাপ ও আয়তন ছিল, তাহলে এক্স অক্ষে আয়তন ভি আর ওয়াই অক্ষে আমরা যদি চাপ পি বসাই, তাহলে ধরলাম এই ছিল সিস্টেমটির প্রাথমিক অবস্থা যখন সিস্টেমটি ওয়েল ডিফাইন্ড ছিল। ধরলাম এটি ছিল প্রথম অবস্থান 1, এটি হবে 2। তাহলে আমরা অর্ধেক পাথর সরিয়ে নেবার কিছুক্ষণ পর যখন সিস্টেমটি সাম্যাবস্থায় আসলো, অর্থাৎ চাপ, তাপমাত্রা এবং আয়তন ওয়েল ডিফাইন্ড হলো, তখনকার অবস্থান ধরলাম এখানে 2। এই পিভি ডায়াগ্রামে ধরলাম আমরা এখানে 2, দ্বিতীয় অবস্থান 2। এখানে ইচ্ছা করলে আরেকটি অক্ষে তাপমাত্রাকেও বসানো যেত, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা সম্পূর্ণ চাপ এবং আয়তনের উপর নির্ভরশীল। আর আমরা জানি এবং আগেও বেশ কয়েকটি ভিডিওতে দেখিয়েছি যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এই ডান দিকের এন এবং টি কিন্তু ধ্রুবক। এন অর্থাৎ মোল সংখ্যা, আর অর্থাৎ আদর্শ গ্যাস ধ্রুবক, দুটোই কিন্তু ধ্রুবক। তাহলে যদি আমরা পি এবং ভি এর মান জানি, তবে টি এর মানও বের করতে পারবো। তাই এখানে দুটো বসালেই চলবে। এই ব্যাপারে আমি পরের ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে আমরা শুরু করলাম এখান থেকে, যেখানকার চাপ, তাপমাত্রা এবং আয়তন আমাদের জানা, শেষ করলাম এখানে যেখানকার চাপ, তাপমাত্রা এবং আয়তনও আমাদের জানা। কিন্তু এর মাঝখানে কি হয়েছিল? মাঝখানের ঘটনা কিন্তু খুবই দ্রুত ঘটেছিল। যখন সিস্টেমটি সাম্যাবস্থায় ছিল না, ছিল আউট অফ ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার বাইরে, আউট অফ ইকুইলিব্রিয়াম। এখানে জানার উপায় নেই যে এখান থেকে কিভাবে এই সিস্টেমটি এখানে আসলো, কারণ এই পজিশন 1 থেকে পজিশন 2-তে যাওয়ার সময় চাপ ও আয়তন কতটুকু ছিল তা জানার উপায় নেই। যদি এই মধ্যবর্তী অবস্থার প্রতিটি ধাপ সাম্যাবস্থার কিছুটা হলেও কাছাকাছি থাকতো, তবে চাপ ও তাপমাত্রা বের করা সম্ভব হতো। এ সম্পর্কে আমি পরের ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। ব্যাপারটি এখন আরেকটু ভালো করে দেখা যাক। যদি আমরা এই 1 থেকে 2-তে আসার মধ্যবর্তী পথটি বের করতে পারতাম, তাহলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হতো। আমরা জানতে পারতাম যে ধরুন হয়তো আমরা এই নির্দিষ্ট পথটি ধরে এখানে এসেছি, কিন্তু এটা কখনোই জানা সম্ভব নয়, কারণ ওই 1 থেকে 2-তে আসার মধ্যবর্তী সময়ে চাপ, আয়তন বা তাপমাত্রা কেমন ছিল তা জানার কোনোই উপায় নেই। অর্থাৎ ওই ম্যাক্রোস্টেটগুলোর অবস্থা এই মধ্যবর্তী অসাম্যাবস্থায় কেমন ছিল তা বের করা সম্ভব নয়। এক্ষেত্রে আমরা মাইক্রোস্টেটগুলো ঠিকই বের করতে পারতাম। আমাদের প্রয়োজন মতো যে কোনো মুহূর্তে এখানে কোন অণুটি কোন অবস্থায় রয়েছে তাদের গতিশক্তি, ভরবেগ বের করা সম্ভব। তাহলে আমরা চাইলেই যে কোনো একটি নির্দিষ্ট অণুর জন্য এই পুরো সময়ের মাইক্রোস্টেটগুলো বের করতে পারতাম। আর এই ব্যাপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মোট কথা হচ্ছে যে মাইক্রোস্টেটগুলো সবসময় ওয়েল ডিফাইন্ড। সবসময় এখানে মাইক্রোস্টেটগুলো ওয়েল ডিফাইন্ড, অর্থাৎ একটি নির্দিষ্ট পরমাণুর বল, গতিবেগ, ভরবেগ যে কোনো সময় বের করা সম্ভব। আর ম্যাক্রোস্টেটগুলো তখনই নিখুঁতভাবে বের করা সম্ভব যখন সিস্টেমটি, যেটি এক্ষেত্রে ছিল বেলুনটি, এক্ষেত্রে ছিল সিলিন্ডার যার উপরে এই পিস্টন যেটি ওঠানামা করতে পারে, তাহলে ম্যাক্রোস্টেটগুলো তখনই নিখুঁতভাবে বের করা সম্ভব যখন কোনো সিস্টেম সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ সিস্টেমটির চাপ, আয়তন বা তাপমাত্রা কোনো কিছুই পরিবর্তন হবে না, একদম স্থির থাকবে। তাহলে এখানেই শেষ করছি, আর পরের ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব এ ব্যাপারে।